এবার আমরা ধাপ পার্থক্য প্রণালীতে গাণিতিক গড় নির্ণয় শিখব, বা ডিটারমিনেশন অফ মিন বাই স্টেপ ডেভিয়েশন মেথড। এই পদ্ধতিটির আরেকটি নাম আছে, সেটি হলো ক্রম বিচ্যুতি পদ্ধতি। পদ্ধতিটি কেন শিখব? যখন xi এর মানসমূহ বড় আকারের হয়, তখন হিসাব কার্য সরল করার জন্য চলরাশি x কে চলরাশি u তে পরিবর্তন করা হয়, যেখানে ui ইকুয়াল টু xi মাইনাস a বাই h, যেখানে a কে কি বলা হয় সেটা আমরা জানি। a কে বলা হয় কল্পিত গড়, যেখানে a হলো কল্পিত গড় এবং h হলো শ্রেণী বিভাগের দৈর্ঘ্য। শ্রেণী বিভাগের দৈর্ঘ্য বিষয়টি আমরা একটু পরে জানব। এখন জাস্ট তোমরা মনে রাখো, h কে বলা হয় শ্রেণী বিভাগের দৈর্ঘ্য বা শ্রেণী দৈর্ঘ্য বলতে পারো। তাহলে গাণিতিক গড় ইকুয়াল টু হবে a, মানে কল্পিত গড়। তোমরা মনে রাখবে যে এই কল্পিত গড় a কে বড় হাতেরও লেখা হয়ে থাকে, আবার ছোট হাতের a ও লেখা হয়ে থাকে। তাহলে গাণিতিক গড় ইকুয়াল টু a প্লাস সামেশন fi ইন্টু ui বাই সামেশন fi ইন্টু h। আবার বলি, h হলো শ্রেণী বিভাগের দৈর্ঘ্য, a হলো কল্পিত গড়, x কে চলরাশি u তে পরিবর্তন করা হয়, যেখানে ui ইকুয়াল টু xi মাইনাস a বাই h। তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতির সূত্রটি হলো গাণিতিক গড়, বা এখানে গাণিতিক গড় দিয়ে ব্র্যাকেটে তুমি x বারও লিখতে পারো। গাণিতিক গড় x বার ইকুয়াল টু a প্লাস সামেশন fi ইন্টু ui বাই সামেশন fi ইন্টু h। এখন আমরা একটি নোট পড়ব, যার মাধ্যমে আমরা জানব শ্রেণীবিভাগের দৈর্ঘ্য বা অন্তর কিভাবে নির্ণয় করতে হয়। এখানে তোমরা একটি ছক দেখতে পাচ্ছ, যে ছকের মধ্যে কতগুলো শ্রেণী দেওয়া আছে এবং প্রত্যেক শ্রেণীর পরিসংখ্যা দেওয়া আছে। আমরা যদি এই শ্রেণীগুলিকে ভালোভাবে খেয়াল করি, তাহলে দেখবে কোনো একটা শ্রেণী যে সংখ্যা দ্বারা শেষ হচ্ছে, ঠিক তার পরের শ্রেণীটি সেই সংখ্যা দিয়ে শুরু হচ্ছে। দেখো, আমি যদি প্রথম শ্রেণীটি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম শ্রেণীটি 10 সংখ্যা দ্বারা শেষ হয়েছে। ঠিক তার পরের শ্রেণী দ্বিতীয়টি দেখো 10 সংখ্যা দিয়ে শুরু হয়েছে। আবার দেখো, দ্বিতীয় শ্রেণীটি 15 সংখ্যা দিয়ে শেষ হয়েছে। ঠিক তার পরের শ্রেণী তৃতীয়টি 15 সংখ্যা দিয়ে শুরু হয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা শ্রেণী যে সংখ্যা দিয়ে শেষ হয়েছে, ঠিক তার পরের শ্রেণীটি সেই সংখ্যা দিয়ে শুরু হয়েছে। যদি তুমি এই ধরনের শ্রেণীগুলো দেখো, বা তোমাকে যে প্রশ্নটি দেওয়া আছে সেখানে এই ধরনের শ্রেণী দেওয়া আছে, অর্থাৎ
কোনো একটা শ্রেণী যে সংখ্যা দিয়ে শেষ হয়েছে ঠিক তার পরের শ্রেণীটি সেই সংখ্যা দিয়ে শুরু হয়েছে, তাহলে সেই ধরনের শ্রেণীগুলিকে আমরা বলবো শ্রেণী সীমানা। তাহলে শ্রেণী সীমানা বিষয়টি কি সেটা তোমরা বুঝতে পারলে। এবার এই শ্রেণীগুলোর মধ্য থেকে যদি আমি এই 30 থেকে 35 শ্রেণীটিকে আলাদাভাবে লিখি, 30 থেকে 35 এই শ্রেণীটির শ্রেণী সীমানা দুটি হলো 30 ও 35। তাহলে আমরা লিখতে পারি যে 30 থেকে 35 শ্রেণীটির শ্রেণী সীমানা দুটি হবে 30 ও 35। আবার 15 থেকে 20 এই শ্রেণীটির শ্রেণী সীমানা দুটি হবে 15 এবং 20। অর্থাৎ কোনো শ্রেণী যদি শ্রেণী সীমানা আকারে দেয়া থাকে তাহলে যে কোনো একটি শ্রেণীর প্রান্তদ্বয়ের মান দুটি হল শ্রেণী সীমানা। এবার 30 থেকে এই 35 এই শ্রেণীটির শ্রেণী সীমানা দুটির মধ্যে যে মানটি ছোট সেটিকে বলা হয় নিম্ন শ্রেণী সীমানা, আর যে মানটি বড় সেই মানটিকে বলা হয়ে থাকে ঊর্ধ্ব শ্রেণী সীমানা। এখানে 30 থেকে 35 এই শ্রেণীটির ছোট মানটি হলো 30, তাই এই 30 মানটিকে বলা হয়ে থাকে নিম্ন শ্রেণী সীমানা। আর এই শ্রেণীটির বড় মানটি হলো 35, এই 35কে বলা হয়ে থাকে ঊর্ধ্ব শ্রেণী সীমানা। অর্থাৎ কোনো শ্রেণীর ছোট মানটিকে আমরা বলবো নিম্ন শ্রেণী সীমানা, আর বড় মানটিকে বলবো ঊর্ধ্ব শ্রেণী সীমানা। আবার তুমি যদি এই শ্রেণীটি ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পাবে 10 মানটি দুটো শ্রেণীর মধ্যে আছে। আমি এখানে দেখতে পাচ্ছি 10 মানটি প্রথম যে শ্রেণী সেখানেও আছে, আবার দ্বিতীয় যে শ্রেণী সেখানেও আছে। তাহলে 10 মানটি কোন শ্রেণীতে আছে আমি ধরব। তোমরা এক্ষেত্রে মনে রাখবে, যদি দুটো শ্রেণীর মধ্যে একই মান থাকে তাহলে যে শ্রেণীতে বা যে শ্রেণীটি সেই মান দ্বারা শুরু হয়েছে সেই মানটি সেই শ্রেণীর অন্তর্গত। এখানে যেমন 10 দ্বারা শুরু হয়েছে দ্বিতীয় শ্রেণীটি, তাই এই 10 মানটি দ্বিতীয় শ্রেণীর মধ্যে অন্তর্গত। আবার দেখো এই 15 এই মানটি দ্বিতীয় শ্রেণীতেও আছে আবার তৃতীয় শ্রেণীতেও আছে, কিন্তু 15 দ্বারা শুরু হয়েছে তৃতীয় শ্রেণীটি, তাই 15 মানটি তৃতীয় শ্রেণীর মধ্যে অন্তর্গত আমরা ধরে নিই। আবার দেখো 30 মানটি 5 নম্বর শ্রেণী এবং 6 নম্বর শ্রেণী উভয়ের মধ্যে আছে, কিন্তু 30 দিয়ে শুরু হয়েছে 6 নম্বর শ্রেণীটি, তাই 30 মানটি 6 নম্বর শ্রেণীর মধ্যে আছে আমরা ধরে নেব। এইবার আমরা জানব শ্রেণী দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয়। যদি কোনো শ্রেণী সীমানা আকারে দেয়া থাকে, অর্থাৎ কোনো একটা শ্রেণী যে সংখ্যা দ্বারা শেষ হয়েছে ঠিক তার পরের শ্রেণীটি সেই সংখ্যা দিয়ে শুরু হয়েছে, তাহলে শ্রেণী দৈর্ঘ্য ইকুয়াল টু আমরা লিখব ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা। এখানে তাহলে শ্রেণী দৈর্ঘ্য হবে, তুমি যে কোনো একটা শ্রেণী প্রথমে
চয়েস করবে। আমি ধরো এই 5 থেকে 10 শ্রেণীটি চয়েস করলাম। এই 5 থেকে 10 শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণীসীমানা হলো 10 এবং নিম্ন শ্রেণীসীমানা হলো 5। তাহলে শ্রেণীদৈর্ঘ্য হবে 10 মাইনাস 5 ইকুয়াল টু 5। তুমি যদি এই শ্রেণীটি চয়েস করতে তাহলে শ্রেণীদৈর্ঘ্য কত হতো? তাহলে শ্রেণীদৈর্ঘ্য হতো ঊর্ধ্ব শ্রেণীসীমানা হচ্ছে 40 মাইনাস নিম্ন শ্রেণীসীমানা হচ্ছে 30, 40 মাইনাস নিম্ন শ্রেণীসীমানা হচ্ছে 35, 40 মাইনাস 35 মানেই 5। তাহলে শ্রেণীদৈর্ঘ্য নির্ণয় করতে গেলে যদি শ্রেণীসীমানা আকারে শ্রেণীগুলি দেয়া থাকে তাহলে যে কোনো একটি শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীসীমানা থেকে নিম্ন শ্রেণীসীমানা বিয়োগ করলেই শ্রেণীদৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তাহলে শ্রেণীসীমানা দেয়া থাকলে কিভাবে শ্রেণীদৈর্ঘ্য নির্ণয় করব সেটা তোমরা সহজেই শিখে ফেললে। এরপর আমরা আরও একটি টেবিল দেখব। এখানে দেখতে পাচ্ছি কতগুলো শ্রেণী দেওয়া আছে এবং প্রত্যেক শ্রেণীর শ্রমিক সংখ্যা বা পরিসংখ্যা দেওয়া আছে। এখানে যে শ্রেণীগুলো দেওয়া হয়েছে সেই শ্রেণীগুলির কোনো একটা শ্রেণী যে সংখ্যা দ্বারা শেষ হয়েছে ঠিক তার পরবর্তী শ্রেণীটি সেই সংখ্যা দ্বারা শুরু হয়নি। দেখো এখানে যদি আমি দ্বিতীয় শ্রেণীটি দেখি, দ্বিতীয় যে শ্রেণীটি আছে সেখানে দেখতে পাচ্ছি আমরা 79 দ্বারা শ্রেণীটি শেষ হয়েছে, কিন্তু ঠিক তার পরের তৃতীয় শ্রেণীটি দেখো 79 দিয়ে শুরু হয়নি, শুরু হয়েছে কত দিয়ে? 80 দিয়ে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো একটা শ্রেণী যে সংখ্যা দিয়ে শেষ হয়েছে ঠিক তার পরের শ্রেণীটি সেই সংখ্যা দিয়ে শুরু হয়নি। যদি এরকম ধরনের শ্রেণীগুলি তোমাকে দেয়া থাকে তাহলে সেই শ্রেণীগুলিকে আমরা বলবো শ্রেণীসীমা। এবং এই 70 থেকে 79 শ্রেণীটির শ্রেণীসীমা দুটি হল 70 এবং 79। আবার 90 থেকে 99 এই শ্রেণীটির শ্রেণীসীমা দুটি হল 90 ও 99। এইবার এক্ষেত্রে আমরা শ্রেণী দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব সেটা জানব। শ্রেণীসীমা থেকে শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করার পদ্ধতি আমরা এখন জানব। শ্রেণীসীমা থেকে শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে তোমাকে সবার প্রথমে প্রথম শ্রেণী বাদ দিয়ে যে কোনো একটি শ্রেণী তোমাকে চয়েস করতে হবে। ধরো আমি প্রথম শ্রেণী বাদ দিয়ে যে কোনো একটি শ্রেণী তৃতীয় শ্রেণীটি চয়েস করলাম। এই তৃতীয় শ্রেণীটির নিম্ন শ্রেণীসীমা আমাকে দেখতে হবে। তৃতীয় শ্রেণীটির নিম্ন শ্রেণীসীমা হলো 80। এরপর ঠিক তার আগের শ্রেণীটি আমাকে খেয়াল করতে হবে। ঠিক তার আগের শ্রেণীটি হলো 70 থেকে 89। এই 70 থেকে 89 শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণীসীমা দেখতে হবে। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ঊর্ধ্ব শ্রেণীসীমা হচ্ছে 79। এরপর আমি এই 80 থেকে 89 শ্রেণীটির নিম্ন শ্রেণীসীমা 80 থেকে ঠিক তার আগের শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণীসীমা 79 বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পেলাম 1। এই বিয়োগ ফলটাকে আমরা সাধারণত ডি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আমরা কি করলাম না, আমরা প্রথমেই প্রথম শ্রেণী বাদে যে কোনো একটি শ্রেণী চয়েস করব। তারপর সেই শ্রেণীটির নিম্ন শ্রেণীসীমাটি লিখব। তারপর ঠিক তার আগের শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণীসীমাটি বাদ দেব। তাহলে যে মানটি পাবো সেটা হচ্ছে ডি দ্বারা প্রকাশ করব।
চলো বিষয়টি আরেকবার আমরা ভালোভাবে দেখে নিই। প্রথমে আমি ধরো প্রথম শ্রেণী বাদে দ্বিতীয় শ্রেণীটি চয়েস করলাম। দ্বিতীয় শ্রেণীটির নিম্ন শ্রেণীসীমা হলো 70। তাহলে আমরা এখানে ডি এর মান নির্ণয় করছি, তাই ডি ইকুয়াল টু প্রথমে আমরা যে শ্রেণীটি চয়েস করেছি 70 থেকে 79, সেই শ্রেণীটির নিম্ন শ্রেণীসীমা লিখলাম 70 মাইনাস, এবার ঠিক তার আগের শ্রেণীটি হলো 60 থেকে 69, এই শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণীসীমা হলো 69। তাহলে 70 মাইনাস আমরা লিখব 69, এই দুটোকে বিয়োগ করলে আমরা পেলাম 1। তাহলে আমরা ডি এর মান ক্যালকুলেট করলাম। তুমি যে কোনো শ্রেণী চয়েস করে একইভাবে তুমি এইভাবে ডি এর মান নির্ণয় করতে পারো, প্রতি ক্ষেত্রেই দেখবে ডি এর মান 1 আসবে। তোমরা এখানে মনে রাখবে যে ডি দ্বারা এখানে যে শ্রেণীগুলো দেওয়া আছে তাদের একটি শ্রেণী থেকে আরেকটি শ্রেণীর মধ্যে দূরত্ব বোঝানো হয়। যেমন এখানে আমরা দেখো ডি এর মান পেয়েছি 1, তাই এখানে একটি শ্রেণী থেকে আরেকটি শ্রেণীর দূরত্ব হচ্ছে 1। দেখো প্রথম শ্রেণীটি শেষ হয়েছে 69 দিয়ে, আর দ্বিতীয় শ্রেণীটি শুরু হয়েছে 70 বা 70 দিয়ে। 69 থেকে 70 এর মধ্যে ডিস্টেন্স হলো 1। আবার দেখো 79 থেকে 80 এর মধ্যে গ্যাপ বা ডিস্টেন্স হলো 1। 89 থেকে 90 এদের মধ্যে গ্যাপ বা ডিস্টেন্স হলো 1। অর্থাৎ এখানে একটি শ্রেণী থেকে অপর শ্রেণীটির ডিস্টেন্স হলো 1। তাই ডি ইকুয়াল টু 1 দ্বারা এখানে একটি শ্রেণী থেকে আরেকটি শ্রেণীর মধ্যে দূরত্ব বোঝানো হয়েছে। চলো এবার আমরা শ্রেণী সীমা থেকে শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করে ফেলি। অতএব শ্রেণী দৈর্ঘ্য আমরা প্রথমে যে কোনো একটি শ্রেণী চয়েস করব। আমরা ধরো প্রথম শ্রেণীটি চয়েস করলাম। প্রথম শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণীসীমা হলো 69 এবং নিম্ন শ্রেণীসীমা হলো 60। আমরা 69 থেকে 60 প্রথমে বিয়োগ দেব, তাহলে শ্রেণী দৈর্ঘ্য ইকুয়াল টু 69 মাইনাস 60। এরপর এর সঙ্গে ডি আমরা যোগ করব, তাহলে আমরা লিখব 69 মাইনাস 60 প্লাস 1। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে ইকুয়াল টু 10। তাহলে এক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য হলো 10। তুমি যদি অন্য যে কোনো শ্রেণী নিতে তাহলে কি হতো দেখো, তুমি যদি 90 থেকে 99 এই শ্রেণীটি নিতে তাহলে আমরা কি লিখতাম, ইকুয়াল টু আমরা লিখতাম 99 মানে ওই শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণীর সীমা মাইনাস ওই শ্রেণীটির নিম্ন শ্রেণীর সীমা হচ্ছে 90 প্লাস ডি, ডি মানে এখানে হচ্ছে 1। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো ইকুয়াল টু দেখো 10। অর্থাৎ তুমি যে কোনো শ্রেণী চয়েস করো না কেন এক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য তোমার 10ই হবে। তাহলে শ্রেণী সীমা দেয়া থাকলে কিভাবে শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করব সেটা আমরা সহজেই বুঝে গেলাম। এরপর আমরা শ্রেণী সীমা থেকে কিভাবে শ্রেণী সীমানা নির্ণয় করতে হয় সেটা শিখব। আমরা প্রথমে শ্রেণী সীমানার ছকটি অঙ্কন করে ফেলি। শ্রেণী সীমানা প্রত্যেকটি শ্রেণীর জন্য শ্রেণী সীমানা নির্ণয় করতে হবে। আমাদের ডি নির্ণয় করা আছে, ডি এর মান হচ্ছে 1। এরপর আমি ডি বাই 2 নির্ণয় করব। তাহলে প্রথমে আমাকে ডি নির্ণয় করতে হবে, তারপর আমি ডি বাই 2 ক্যালকুলেট করব।
d/2 ইকুয়াল টু, d এর মান হচ্ছে 1, 1/2 ইকুয়াল টু 1/2 মানে 0.5। এরপর আমরা প্রতিটি শ্রেণীর নিম্ন শ্রেণীসীমা থেকে 0.5 বাদ দেব এবং প্রতিটি শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীসীমার সঙ্গে 0.5 যোগ করব। তাহলেই আমাদের শ্রেণীর সীমানায় পরিবর্তিত হয়ে যাবে। আমরা প্রথমে প্রথম শ্রেণীর নিম্ন শ্রেণীসীমা 60 থেকে 0.5 যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 59.5 এবং প্রথম শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীসীমা 69 এর সঙ্গে যদি 0.5 আমরা যোগ করি তাহলে আমরা পাবো 69.5। তাহলে আমরা শ্রেণী সীমানার ছকে লিখে ফেলি যে 59.5 থেকে 69.5। একইভাবে দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে 70-এর সঙ্গে 0.5 বিয়োগ করব এবং 79 এর সঙ্গে 0.5 অ্যাড করব। তাহলে আমরা পাবো 69.5 থেকে 79.5। একইভাবে বাকি শ্রেণীগুলিরও ক্ষেত্রে আমরা পাবো 79.5 থেকে 89.5, বাকিগুলো আমরা লিখে ফেললাম। তাহলে দেখো এই শ্রেণী সীমানার ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীর সীমানা তার পরবর্তী শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানার সঙ্গে একই। অর্থাৎ শ্রেণী সীমানার শ্রেণীগুলি যদি তুমি খেয়াল করো তাহলে দেখতে পাবে প্রতিটি শ্রেণী যে সংখ্যা দ্বারা শেষ হচ্ছে ঠিক তার পরবর্তী শ্রেণীটি সেই সংখ্যা দ্বারা শুরু হচ্ছে। তাহলে আমরা শ্রেণী সীমা থেকে কিভাবে শ্রেণী সীমানাতে কনভার্ট করতে হয় বা পরিবর্তিত করতে হয় সেটা আমরা শিখে ফেললাম। এবার আমরা এই শ্রেণী সীমানা থেকে শ্রেণী দৈর্ঘ্য সহজেই নির্ণয় করতে পারবো, যেটা আমরা আগে শিখেছি। তাহলে দেখো, অথবা শ্রেণী দৈর্ঘ্য ইকুয়াল টু শ্রেণী সীমানা থেকে শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করা সহজ। যে কোনো একটি শ্রেণীকে চয়েস করতে হবে, তারপর সেই শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা বিয়োগ করলেই আমরা শ্রেণী দৈর্ঘ্য পেয়ে যাব। এখানে আমরা যদি প্রথম শ্রেণীটি চয়েস করি, প্রথম শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা হচ্ছে 59.5 এবং ঊর্ধ্ব শ্রেণী সীমানা হচ্ছে 69.5। তাহলে আমরা লিখব 69.5 মাইনাস 59.5 ইকুয়াল টু 10। তাহলে তোমরা শ্রেণী সীমা থেকেও শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করতে শিখলে, আবার শ্রেণী সীমাকে শ্রেণী সীমানায় পরিবর্তিত করে সেখান থেকেও শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করা শিখলে। এরপর আমরা আরও একটি ছক দেখে নেব। এখানে যে ছকটি তোমরা দেখতে পাচ্ছ সেখানেও কতগুলি শ্রেণী দেয়া আছে এবং প্রত্যেকটি শ্রেণীর শ্রমিক সংখ্যা বা পরিসংখ্যা দেওয়া আছে। এক্ষেত্রে যে শ্রেণীগুলি তোমার এখানে দেওয়া আছে সেগুলো সব শ্রেণী সীমা দেওয়া আছে। কেন শ্রেণী সীমা দেওয়া আছে? কারণ এখানে প্রত্যেকটি শ্রেণী যে সংখ্যা দ্বারা শেষ হয়েছে ঠিক তার পরবর্তী শ্রেণীটি সেই সংখ্যা দ্বারা শুরু হয়নি। তাই এখানে সমস্ত শ্রেণীগুলি শ্রেণীর সীমা আকারে দেওয়া আছে। এখন আমরা প্রথমে এখানে যে কোনো দুটো শ্রেণীর মধ্যে ডিস্টেন্স অর্থাৎ ডি নির্ণয় করব। দেখো, আমি যদি প্রথম শ্রেণীর ঊর্ধ্ব
শ্রেণীসীমা খেয়াল করি সেটা হচ্ছে 50, ঠিক তার পরের শ্রেণীর নিম্ন শ্রেণীসীমা খেয়াল করি সেটা হচ্ছে 54। তাহলে 54 মাইনাস 50 ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এখানে ডি ইকুয়াল টু কত হবে না, ডি ইকুয়াল টু আমার এখানে 4 হবে। আবার দেখো, তুমি যদি 78 থেকে 86 এই শ্রেণীটির নিম্ন শ্রেণীসীমা খেয়াল করো সেটা হচ্ছে 78 এবং ঠিক তার আগের শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণী সীমা খেয়াল করো সেটা হচ্ছে 74। এখন 78 মাইনাস 74 ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এখানে একটি শ্রেণী থেকে আরেকটি শ্রেণীর দূরত্ব বা ডিস্টেন্স হচ্ছে 4। তাহলে আমরা লিখতে পারবো ডি ইকুয়াল টু 4। তাহলে আমরা এখানে ডি এর মান পেয়ে গেলাম 4। অতএব শ্রেণী দৈর্ঘ্য, তাহলে এক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য কী হবে? যেহেতু এই শ্রেণীগুলো সব আমার শ্রেণীসীমা আকারে দেওয়া আছে, তাই শ্রেণী দৈর্ঘ্য হবে যে কোনো একটি শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীসীমা মাইনাস নিম্ন শ্রেণীসীমা প্লাস ডি। তাহলে এখানে যদি আমি 42 থেকে 50 এই শ্রেণীটি ধরি, তাহলে আমরা শ্রেণী দৈর্ঘ্য ইকুয়াল টু লিখব 50 মাইনাস 42 প্লাস ডি, ডি এর মান হচ্ছে 4। এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা পাবো ইকুয়াল টু 12। তাহলে আমরা শ্রেণী সীমা থেকে শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করে ফেললাম। আমরা শ্রেণী দৈর্ঘ্য পেলাম 12। এরপর আমরা এই শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানা নির্ণয় করব। তার জন্য আমরা প্রথমেই d/2 ক্যালকুলেট করব। আমরা ডি এর মান পেয়েছি 4, তাহলে d/2 মানে 4/2 অর্থাৎ 4কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2। তাহলে আমরা d/2 এর মান পেলাম 2। এরপর আমরা শ্রেণীর সীমানার ছকটি অঙ্কন করে ফেলব। এরপর আমরা ছকের একেবারে বাঁ দিকে লিখে ফেলব শ্রেণীর সীমানা। আমরা d/2 এর মান পেয়েছি 2। এরপর শ্রেণী সীমার প্রথম শ্রেণীটি খেয়াল করলে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে 42 থেকে 50। এখন আমরা এই 42 থেকে 2 বাদ দেব, 2 বাদ দিলে আমরা পাবো 40 এবং এই 50-এর সঙ্গে 2 যোগ করব। 50-এর সঙ্গে 2 যোগ করলে আমরা পাবো 52। তাহলে প্রথম শ্রেণীটির অর্থাৎ 42 থেকে 50 এই শ্রেণীটির শ্রেণী সীমানা হবে 40 থেকে 52। তাহলে আমরা প্রথম শ্রেণী অর্থাৎ 42 থেকে 50 এই শ্রেণীটির শ্রেণী সীমানা পেলাম 40 থেকে 52। এরপর দ্বিতীয় শ্রেণীটির শ্রেণী সীমানা নির্ণয় করব। 54 থেকে 2 বাদ দিলে আমরা পাবো 52 এবং 62 এর সঙ্গে 2 যোগ করলে আমরা পাবো 64। তাহলে দ্বিতীয় শ্রেণী 54 থেকে 62 এর শ্রেণী সীমানা হবে 52 থেকে 64। একইভাবে বাকি শ্রেণীগুলিরও শ্রেণী সীমানা আমরা নির্ণয় করে ফেললাম। এরপর আমরা এই শ্রেণী সীমানা থেকে শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করব। আমরা শ্রেণী সীমানা থেকে শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করা আগেই শিখেছি, এটি খুব সহজ ব্যাপার না। শ্রেণী সীমানা থেকে শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমরা যে কোনো একটি শ্রেণী প্রথমে চয়েস করব, তারপর সেই শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা বাদ দেব, তাহলেই আমরা শ্রেণী দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য ইকুয়াল টু কত হবে দেখি আমরা যদি এই শ্রেণী সীমানার প্রথম শ্রেণীটি ধরে নিই অর্থাৎ 40 থেকে 52, তাহলে শ্রেণী দৈর্ঘ্যের ঘরে আমরা লিখব 52 মাইনাস 40 ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 12। তাহলে আমরা শ্রেণী সীমানা থেকে শ্রেণী দৈর্ঘ্য পেয়ে গেলাম 12। আশা করি বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে
পেরেছ? এখন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজন থেকে যৌগিক গড় নির্ণয় করো। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ছক দেওয়া আছে যেখানে নম্বরের শ্রেণীর সীমানা দেওয়া আছে এবং প্রত্যেকটি শ্রেণীর পরিসংখ্যা দেওয়া আছে। আমাদের এই ছকটি থেকে যৌগিক গড় নির্ণয় করতে হবে। আমরা এক্ষেত্রে ক্রমবিচ্যুতি পদ্ধতি বা স্টেপ ডেভিয়েশন মেথড ব্যবহার করে যৌগিক গড় নির্ণয় করব। চলো আমরা এই প্রশ্নের উত্তর করি। প্রথমে আমরা একটি ছক অঙ্কন করব। ছকটির প্রথম কলমে একেবারে উপরে আমরা লিখব নম্বরের শ্রেণী সীমানা। প্রশ্নে যে শ্রেণী সীমানাগুলো দেওয়া আছে সেগুলো আমরা পরপর লিখে ফেলব। প্রথমে আছে 5 থেকে 10, তারপরে 10 থেকে 15, এইভাবে বাকিগুলো আমরা লিখে ফেললাম। দ্বিতীয় কলমের একেবারে উপরে আমরা লিখব মধ্যমান xi, অর্থাৎ প্রত্যেকটি শ্রেণীর মধ্যমান আমরা নির্ণয় করব। প্রথম যে শ্রেণীটি আছে 5 থেকে 10, এই শ্রেণীটির মধ্যমান হবে 5 + 10/2 = 15/2 = 7.5। আমরা জানি যে কোনো শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে গেলে ওই শ্রেণীটির নিম্ন শ্রেণীসীমানা এবং ঊর্ধ্ব শ্রেণীসীমানা দুটি যোগ করতে হয়, তারপর তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা প্রথম শ্রেণীটির মধ্যমান পেয়ে গেলাম 7.5। একইভাবে দ্বিতীয় শ্রেণীটির মধ্যমান পাবো 12.5। এইভাবে বাকি শ্রেণীগুলির মধ্যমান আমরা নির্ণয় করে ফেললাম। এরপর আমরা তৃতীয় কলমের একেবারে উপরে লিখব পরিসংখ্যা fi। প্রশ্নে দেখবে প্রত্যেকটি শ্রেণীর পরিসংখ্যা দেওয়া আছে, আমরা সেগুলো পরপর লিখে ফেলি। প্রথমে 5, তারপরে 6, এইভাবে বাকি শ্রেণীগুলির জন্য পরিসংখ্যা আমরা লিখে ফেললাম। এরপর আমরা কল্পিত গড় এ নির্ণয় করব। তার জন্য আমরা প্রথমেই দেখব আমি মধ্যমান কতগুলো পেয়েছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমি এখানে 8টি মধ্যমান পেয়েছি, কারণ দেখবে তোমাকে 8টি শ্রেণী দেয়া ছিল। 8 যেহেতু জোড় সংখ্যা, তাই মাঝখানে 2টি মধ্যমান থাকবে। এই 2টি মধ্যমান হলো 22.5 এবং 27.5। এই 2টি মধ্যমানের মধ্যে আমি দেখছি 22.5 মধ্যমানটির পরিসংখ্যা হচ্ছে 10 এবং 27.5 এই মধ্যমানটির পরিসংখ্যা হচ্ছে 5। যেহেতু 10 5-এর থেকে বড়, তাই আমি কল্পিত গড় এ এর মান ধরে নেব 22.5। তাহলে আমরা 22.5 এর পাশে লিখব = a এবং একেবারে উপরে আমরা লিখে ফেলব, ধরা যাক কল্পিত গড় a = 22.5 আর এখানে h মানে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে যে কোনো একটা শ্রেণী তোমাকে প্রথমে চয়েস করতে হবে, তারপর সেই শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণীসীমানা থেকে নিম্ন শ্রেণীসীমানা বিয়োগ করতে হবে। আমি যদি প্রথম শ্রেণীটি চয়েস করি 5 থেকে 10, তাহলে h এর মান হবে 10 - 5 = 5। তুমি যদি 20 থেকে 25 এই শ্রেণীটি চয়েস করতে, তাহলে h এর মান হতো 25 - 20 = 5। অর্থাৎ তুমি যে শ্রেণীটি চয়েস করো না কেন h এর মান 5 হবে। তাহলে এখানে আমরা শ্রেণী দৈর্ঘ্য h = লিখে ফেলব 5। আরেকটি জিনিস এখানে মনে রাখবে যে h দ্বারা শ্রেণী দৈর্ঘ্য বোঝানো হয়। এবার আমরা
ফোর্থ কলমের একেবারে উপরে লিখে ফেলবো ইউআই। ইউআই ইকুয়াল টু আমরা আগেই পড়েছি এক্সআই মাইনাস এ বাই এইচ। এইচের মান এখানে 5, তাই আমরা 5 লিখেছি। এরপর আমরা প্রথম শ্রেণীর জন্য ইউআই বা ইউ1 এর মান নির্ণয় করব। প্রথম শ্রেণীর জন্য x1 এর মান হবে 7.5 এবং এ এর মান আমরা জানি 22.5। এই মানগুলো যদি এই ফর্মুলায় আমরা বসিয়ে ফেলি তাহলে আমরা পাবো u1 ইকুয়াল টু 7.5 মাইনাস 22.5 বাই 5 ইকুয়াল টু আমরা পাবো -15 বাই 5 ইকুয়াল টু -3। তাহলে প্রথম শ্রেণীর জন্য আমরা ইউআই বা ইউ1 এর মান পেলাম -3। এবার আমরা দ্বিতীয় শ্রেণীর জন্য ইউ2 এর মান ক্যালকুলেট করব। দেখো দ্বিতীয় শ্রেণীর জন্য এক্সআই বা x2, দ্বিতীয় শ্রেণী মানে 2, x2 এর মান আমরা বসাবো 12.5 এবং এর মান বসাবো 22.5 এবং এইচ এর মান বসাবো 5। কোথায় বসাবো না এই ফর্মুলায় বসাবো। তাহলে আমরা দ্বিতীয় শ্রেণীর জন্য ইউআই এর মান পাবো দেখবে -2। একইভাবে আমরা বাকি শ্রেণীগুলির জন্য ইউআই এর মান নির্ণয় করব। এখানে তোমরা খেয়াল রাখবে যে এই মানগুলো একটি সমান্তর শ্রেণী গঠন করবে। দেখো -3 এর থেকে -2 এক বেশি, -2 এর থেকে -1 এক বেশি, -1 এর থেকে 0 এক বেশি, 0 থেকে 1 এক বেশি। তোমরা এখানে যে মানগুলো পাবে তারা একটা নির্দিষ্ট সিকোয়েন্সে থাকবে, অর্থাৎ তারা একটা সমান্তর শ্রেণী গঠন করবে। এরপর আমরা একেবারে শেষ কলমের ওপরে লিখব এফআই ইন্টু ইউআই। প্রথম শ্রেণীর জন্য এফআই হচ্ছে 5 এবং ইউআই হচ্ছে -3। এই দুটো গুণ করলে আমরা পাবো হচ্ছে -15। তাহলে প্রথম শ্রেণীর জন্য এফআই ইন্টু ইউআই হবে -15। দ্বিতীয় শ্রেণীর জন্য এফআই হচ্ছে 6 এবং ইউআই হচ্ছে -2। এই দুটো গুণ করলে আমরা পাবো -12, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর জন্য এফআই ইন্টু ইউআই হবে -12। বাকি শ্রেণীগুলির জন্য আমরা একইভাবে ক্যালকুলেশন করে ফেলব। এরপর আমরা মোট নির্ণয় করব। প্রথমে এই পরিসংখ্যাগুলি সব যোগ করে লিখব। পরিসংখ্যাগুলির সব যোগফল আমরা লিখি সামেশন এফআই ইকুয়াল টু, যোগ করলে পাবো হচ্ছে 50। তারপর আমরা এই সব এফআই ইন্টু ইউআইগুলো যোগ করে লিখব। দেখো এখানে যদি আমরা এই নেগেটিভ সংখ্যাগুলো সব যোগ করি -15, -12 আর -15, তাহলে আমরা পাবো -42। 0 বাদ দিয়ে এই পজিটিভ সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 30। তাহলে আমরা সামেশন এফআই ইন্টু ইউআই পাবো হচ্ছে -12। চলো আমরা এবার নেক্সট পেজে যাই। অতএব নির্ণীয় যৌগিক গড়, স্টেপ ডেভিয়েশন মেথড পদ্ধতিতে যৌগিক গড় এর সূত্রটি আমরা এবার লিখব। সূত্রটি হলো এ প্লাস সামেশন এফআই ইন্টু ইউআই বাই সামেশন এফআই ইন্টু এইচ। এবার আমরা এদের মানগুলো বসাবো। ইকুয়াল টু এ এর মান আমরা পেয়েছি 22.5 প্লাস সামেশন এফআই ইন্টু ইউআই এর মান আমরা পেয়েছি -12 বাই সামেশন এফআই এর মান আমরা পেয়েছি 50 ইন্টু এইচ এর মান আমরা পেয়েছি 5। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। ইকুয়াল টু 22.5। এবার দেখো এই প্লাস আর এই মাইনাস গুণ করলে হয় মাইনাস, তাহলে আমরা লিখব 22.5
মাইনাস 6/5, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো -6/5 ইকুয়াল টু 22.5 মাইনাস 6/5, একে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে আমরা পাবো হচ্ছে 1.2 ইকুয়াল টু 22.5 মাইনাস 1.2 ইকুয়াল টু হচ্ছে 21.3। এটাই আমার নির্ণেয় যৌগিক গড়।